দিস ইজ শিল্পী, ইউ আর ওয়াচিং জেম টিউটোরিয়াল। সবাইকে স্বাগত জানাই ভারতীয় সংবিধান পর্ব 3-তে। এটা হচ্ছে আমার পর্ব নাম্বার 3। ভারতীয় সংবিধানের আমি আগে আরও 2টি ক্লাস করিয়েছি। যদি কেউ না দেখে থাকো তবে দেখে নিও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। শুরু করা যাক। আজকে আমরা জানব ভারতীয় সংবিধানের গঠন সম্পর্কে। অর্থাৎ আমরা বর্তমানে ভারতীয় সংবিধানে যে তপশিলি লক্ষ্য করি, যে ধারাগুলি লক্ষ্য করি, যে অংশ লক্ষ্য করি, সেগুলি জানব। এরপরে দেখো ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্য, অর্থাৎ মেন যে ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন সেগুলি জানব। এছাড়াও ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি সম্বন্ধে বিস্তারিত জানব। আর জানব এমসিকিউ এর প্র্যাকটিস সেট। সংবিধান গঠন। তাহলে ভারতের সংবিধান পৃথিবীর দীর্ঘতম লিখিত ও জটিল সংবিধান। 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি ভারতের যে মূল সংবিধান, সেই সংবিধানে মোট 395টি ধারাগুলি 22টি পার্টে বিভক্ত ছিল এবং 8টি তপশিলি ছিল। বর্তমানে এই সংবিধানে মোট 448টি ধারাগুলি 22টি পার্টে ও 12টি তপশিলে বিভক্ত। আবার দেখো, অনেক রাষ্ট্রবিজ্ঞানীর মতে বর্তমানে ভারতের সংবিধানে 467টি ধারা 25টি পার্টে এবং 12টি তপশিল বা শিডিউলে বিভক্ত। তাহলে অনেক রাষ্ট্রবিজ্ঞানের মতে বর্তমানে ভারতের সংবিধান 467টি ধারা বা 25টি পার্টে এবং 12টি তপশিল বা শিডিউলে বিভক্ত। পরে দেখো সংবিধানের মূল বৈশিষ্ট্য। প্রথমেই আছে বিশ্বের দীর্ঘতম ও লিখিত সংবিধান। ভারতের সংবিধান হলো বিশ্বের দীর্ঘতম লিখিত ও জটিল সংবিধান। ভারতের সংবিধানের মতো বিভিন্ন দেশের সংবিধানে এতগুলি ধারা ও উপধারা আমরা দেখতে পাই না। পরে দেখো সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় অর্থাৎ ফ্লেক্সিবল। ভারতের সংবিধান হচ্ছে সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের মিশ্রণে গঠিত। এই ভারতীয় সংবিধানকে সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধান বলা হয় কেন? কারণ এই সংবিধানের কিছু কিছু ধারা আছে যেগুলি মাঝে মাঝেই সংশোধন করা হয়ে থাকে। 2020 সাল পর্যন্ত ভারতীয় সংবিধানে 2020 সাল পর্যন্ত ভারতীয় সংবিধানকে 113 বার সংশোধন করা হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। 2020 সাল পর্যন্ত ভারতীয় সংবিধানকে 113 বার সংশোধন করা হয়েছে। আর দুষ্পরিবর্তনীয় সংবিধান হচ্ছে এই সংবিধানগুলি হচ্ছে পরিবর্তন করা যায় না, অর্থাৎ অনড়। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান হয়ে যাচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান এবং সুপরিবর্তনীয় সংবিধান হচ্ছে ব্রিটেন অর্থাৎ ইংল্যান্ড, নিউজিল্যান্ডের সংবিধান, এগুলি হয়ে যাচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান। আর মনে রাখবে ভারতবর্ষকে কিন্তু সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান বলা হয়ে থাকে। 3 দেখো যুক্তরাষ্ট্রীয় কাঠামো। সংবিধানে কিন্তু ভারতবর্ষকে কোথাও যুক্তরাষ্ট্র বলে উল্লেখ করা হয়নি। এই যুক্তরাষ্ট্র বলতে বুঝি অনেকগুলি দেশের সংমিশ্রণ, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র। এই মার্কিন যুক্তরাষ্ট্র আবার অনেকগুলি ছোট ছোট দেশের সংমিশ্রণে গঠিত হয়েছে। আর ভারতবর্ষকে বলা হয়েছে রাজ্যসমূহের সমষ্টি অর্থাৎ ইউনিয়ন অফ স্টেটস। আমরা জানি যে কেন্দ্রে রয়েছে কেন্দ্র সরকার এবং রাজ্যে রয়েছে রাজ্য সরকার। এই কেন্দ্র সরকার ও রাজ্য সরকার গঠিত হয়েছে কিন্তু
যুক্তরাষ্ট্রীয় কাঠামো অনুসারে অর্থাৎ ফেডারেল। পরে দেখো নাগরিকদের মৌলিক অধিকারের স্বীকৃতি অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস। এই মৌলিক অধিকার হলো ভারতবর্ষের নাগরিকগণ যাতে গণতান্ত্রিক অধিকার যথাযথ ভোগ করতে পারে, সেই জন্যই ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক অধিকার দান করা হয়েছে। এই মৌলিক অধিকারগুলি আমরা পরে বিস্তারিত আলোচনা করব। পরে দেখো নির্দেশমূলক নীতির সংযোজন অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল। নির্দেশমূলক নীতির সংযোজন বলতে বুঝি ভারতীয় সংবিধানে কতগুলি নির্দেশমূলক নীতির সংযোজন করা হয়েছে। এই নির্দেশমূলক নীতি ভারতীয় সংবিধানে 36 থেকে 51 নং ধারাগুলিতে রয়েছে, যা আয়ারল্যান্ডের সংবিধানের অনুকরণে গৃহীত। এই নির্দেশমূলক নীতি হচ্ছে ভারতীয় সংবিধানের একটি অন্যতম বৈশিষ্ট্য। পরে দেখো সংসদীয় শাসন ব্যবস্থা অর্থাৎ পার্লামেন্টারি সিস্টেম। যুক্তরাষ্ট্রীয় সংবিধান হলেও কিন্তু ভারতীয় সংবিধানে সংসদীয় শাসন ব্যবস্থা নির্দিষ্ট আছে, যার রাষ্ট্রপতি হলেন নিয়ন্ত্রণাত্মক প্রধান। পরে দেখো 7 এক নাগরিকত্ব অর্থাৎ সিঙ্গেল সিটিজেনশিপ। ভারতীয় শাসনতন্ত্রে ভারতবাসীর এক নাগরিকত্ব বা সিঙ্গেল সিটিজেনশিপ স্বীকৃত হয়েছে। এছাড়াও কিন্তু আমরা জানি, আগেই পড়েছি যে ভারতবর্ষকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলা হয়েছে। পরে মৌলিক কর্তব্য। ভারতীয় সংবিধানে যেমন মৌলিক অধিকার সম্পর্কে আমরা জেনেছি, তেমনি মৌলিক কিছু কর্তব্য রয়েছে। এই মৌলিক কর্তব্যগুলি প্রত্যেক নাগরিকেরই মেনে চলা উচিত, যেগুলি পরে আমরা বিস্তারিত আলোচনা করব। 9 দেখো ধর্মনিরপেক্ষতা। সংবিধানে ভারতবর্ষকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র অর্থাৎ সেকুলার স্টেট বলে ঘোষণা করা হয়েছে। এদেশে প্রত্যেক নাগরিকই স্বাধীনভাবে নিজের ধর্ম আচরণ করতে পারবে। জাতি ধর্ম ও ভাষার পার্থক্যের জন্য কোনো বৈষম্যমূলক আচরণ করা হয় না এই ভারতীয় সংবিধানে। 10 দেখো এক কেন্দ্রিকতা। ভারতীয় সংবিধান যুক্তরাষ্ট্রীয় হলেও কিন্তু দেশের সার্বিক নিয়ন্ত্রণ কেন্দ্রের হাতেই আছে। সংবিধান রচয়িতাগণ কেন্দ্রের হাতেই কিন্তু বেশিরভাগ দায়িত্ব অর্পণ করে থাকে। এটাই হচ্ছে এক কেন্দ্রিকতা, অর্থাৎ একটি সরকারের হাতেই অধিক ক্ষমতা অর্পণ করেছেন এই সংবিধান রচয়িতাগণরা। 11 দেখো দায়িত্বশীল সরকার। এই দায়িত্বশীল সরকার হচ্ছে কেন্দ্রে কিন্তু একটি দায়িত্বশীল সরকার আছে। এই দায়িত্বশীল সরকার আবার সংখ্যাগরিষ্ঠ সদস্যবৃন্দের সমর্থন লাভে যদি ব্যর্থ হন, তবে পদত্যাগ করতে বাধ্য হন। এই দায়িত্বশীল সরকার তার যাবতীয় কাজের জন্য কিন্তু পার্লামেন্টের কাছে দায়বদ্ধ থাকেন। এটাই হচ্ছে দায়িত্বশীল সরকার। 12 দেখো সার্বজনীন ভোটাধিকার। এই সার্বজনীন ভোটাধিকার অর্থাৎ ভারতীয় সংবিধানে প্রথমে কিন্তু 21 বছর বয়স্ক প্রত্যেক নাগরিককে ভোট অধিকার দেওয়া হয়েছিল, কিন্তু 1988 সালে 62তম সংবিধান সংশোধনীর দ্বারা ভোটদানের সময়সীমা 21 থেকে কমিয়ে কিন্তু 18 বছর করা হয়েছে। অর্থাৎ এই সময়সীমার উপর ভিত্তি করেই কিন্তু আমরা এখন ভোট দিয়ে থাকি। পরে দেখো বিচার বিভাগের স্বাধীনতা।
ভারতের সংবিধানে কিন্তু বিচার বিভাগের স্বাধীনতায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কোনো বিচারক একবার যদি বিচারক পদে নিয়োজিত হন তবে শাসন বিভাগ কর্তৃক কিন্তু তার বেতন ও ভাতা কমানো যায় না, এটা মনে রাখবে। পরে দেখো মৌলিক অধিকার কি। নাগরিকদের ব্যক্তিত্ব বিকাশের পক্ষে অপরিহার্য কতগুলি অধিকার পৃথিবীর প্রায় সব রাষ্ট্রেই স্বীকৃত হয়েছে, যেমন জীবনের অধিকার, স্বাধীনতার অধিকার, এছাড়াও আরও 4টি অধিকারের কথা উল্লেখ আছে। এই সবগুলি অধিকার কিন্তু মৌলিক অধিকার। এই অধিকারগুলিকেই বলা হয় কিন্তু মৌলিক অধিকার, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস। মৌলিক অধিকার হলো রাষ্ট্র ও ব্যক্তির মধ্যে সম্পর্ক নিয়ন্ত্রণের উদ্দেশ্যে আইনগতভাবে বলবৎযোগ্য অধিকার, অর্থাৎ রাষ্ট্র ও ব্যক্তির যে সম্পর্ক তা কিন্তু মৌলিক অধিকারেই বলবৎযোগ্য হয়। এই মৌলিক অধিকারেই কিন্তু বলবৎযোগ্য হয়ে থাকে। পরে দেখো মৌলিক অধিকার ও সাধারণ অধিকারের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। যেমন দেখো সাধারণ অধিকারগুলি দেশের সাধারণ আইনের দ্বারা সংরক্ষিত ও রূপায়িত হয়, আর মৌলিক অধিকারগুলির কোনো পরিবর্তন বা সংশোধন সংবিধানের সংশোধন না ঘটিয়ে করা যায় না। অর্থাৎ সাধারণ অধিকারগুলি কিন্তু দেশের সাধারণ আইনের দ্বারাই সংরক্ষিত ও রূপায়িত হয়ে থাকে, কিন্তু মৌলিক অধিকারগুলি যে ভারতীয় যে সংবিধান আছে সেই সংবিধান যদি সংশোধন করা বা পরিবর্তন করা না হয় তাহলে কিন্তু এই মৌলিক অধিকারগুলিও পরিবর্তন বা সংশোধন করা সম্ভব নয়। পরে দেখো ভারতীয় সংবিধানে 3য় পার্টে 12 থেকে 35 নম্বর ধারায় সংবিধানের মৌলিক অধিকার আলোচনা করা হয়েছে। ভারতের মৌলিক অধিকারের ধারণাটি কিন্তু মনে রাখবে আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে। মূল সংবিধানে কিন্তু ছিল মোট 7টি অধিকার লিপিবদ্ধ ছিল, আর বর্তমানে কিন্তু 6টি মৌলিক অধিকার লিপিবদ্ধ আছে। মূল সংবিধানে ছিল 7টি এবং বর্তমানে 6টি। 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে সম্পত্তির অধিকার একটি সাধারণ আইনগত অধিকার হিসেবে সংবিধানের 300A ধারায় কিন্তু সংযোজিত হয়েছে। এগুলি খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে কিন্তু। এরপরে দেখো 1 নাম্বার যে 6টি মৌলিক অধিকারের কথা বললাম তার মধ্যে প্রথম দেখো সাম্যের অধিকার। এই সাম্যের অধিকার 14 থেকে 18 নম্বর ধারায় বর্ণিত আছে। দেখো জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রতি নাগরিকের সমান অধিকার, অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ সকলেরই কিন্তু সমান অধিকার আছে ভারতীয় সংবিধানে। পরে দেখো 2 নাম্বার স্বাধীনতার অধিকার। এই স্বাধীনতার অধিকারকে কিন্তু 6 ভাগে ভাগ করা হয়, যেমন বাক স্বাধীনতা ও মতামত প্রকাশ, 2 শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমাবেত হওয়া, 3 সংঘ ও সমিতি গঠন, 4 ভারতের সর্বত্র চলাফেরা করা, 5 ভারতের যে কোনো অঞ্চলে স্বাধীনভাবে বসবাস করা এবং 6 যে কোনো বৃত্তি বা পেশা অবলম্বন করা। এই সবগুলিই কিন্তু আছে 19 থেকে 22 নং ধারায়। পরে দেখো শোষণের বিরুদ্ধে অধিকার। এই শোষণের বিরুদ্ধে অধিকার 23 থেকে 24 নং ধারায় কিন্তু বর্ণিত আছে। এই
23 নং ধারায় দেখো আছে মানুষ নিয়ে ব্যবসা, মানুষ ক্রয় বিক্রয়, ব্যাগার খাটানো, এই সবগুলি কিন্তু 23 নং ধারায় বর্ণিত আছে, 23 নং ধারায়। এবং 24 নং ধারায় কিন্তু বলা হয়েছে 14 বছরের কম বয়সী শিশুদের কারখানা বা খনির কাজে নিষিদ্ধ করা হয়েছে। এটি আছে 24 নং ধারায়। পরে দেখো ধর্মীয় স্বাধীনতার অধিকার। এই ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28 নং ধারায় বর্ণিত আছে। কোনো ব্যক্তি স্বেচ্ছায় ধর্মান্তরিত হতে পারেন, কোনো নাগরিককে বলপূর্বক ধর্মান্তরিত করা যাবে না। ব্যক্তির ইচ্ছে অনুযায়ী ধর্ম পালন করার অধিকার আছে। অর্থাৎ সংবিধানের 25 নং ধারায় বলা হয়েছে প্রত্যেক ব্যক্তি নিজের বিবেক এবং বিশ্বাস অনুযায়ী যে কোনো ধর্ম গ্রহণ ও ধর্মীয় আচার অনুষ্ঠান পালন ও নিজ ধর্ম প্রচার করতে পারবে। তাকে বলপূর্বক ধর্মান্তরিত করা যাবে না। এগুলি কিন্তু 25 থেকে 28 নং ধারায় বর্ণিত আছে। পরে দেখো শিক্ষা ও সংস্কৃতির অধিকার। শিক্ষা ও সংস্কৃতির অধিকার 29 থেকে 30 নং ধারায় বর্ণিত আছে। নাগরিকদের নিজস্ব সংস্কৃতি ও শিক্ষার অধিকার মৌলিক অধিকারের ভিতর ধরা হয়েছে। নাগরিকদের নিজস্ব সংস্কৃতি ও শিক্ষা সেগুলি কিন্তু মৌলিক অধিকারের ভেতরেই ধরা হয়েছে। সংবিধানের 30 নং ধারায় বলা হয়েছে ধর্মীয় ও ভাষাগত সংখ্যালঘু সহ সকল সংখ্যালঘুদেরই নিজেদের ইচ্ছানুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাহলে এটি 30 নং ধারায় বর্ণিত আছে। 6 দেখো সংবিধান প্রতিবিধানের অধিকার। এই সংবিধান প্রতিবিধানের অধিকার 32 থেকে 226 নং ধারায় বর্ণিত আছে। কোনো নাগরিক উপরিউক্ত অধিকারগুলি বা কোনো একটি অধিকার থেকে বঞ্চিত হলে তিনি সুপ্রিম কোর্টে প্রতিকারের জন্য আবেদন করতে পারে। অর্থাৎ সংবিধানের 32 নং ধারায় বলা হয়েছে ভারতীয় নাগরিকগণ যদি মনে করেন যে তাদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বা খর্ব করার চেষ্টা করা হচ্ছে, সেক্ষেত্রে তারা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন। জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হলে রাষ্ট্রপতি 20 ও 21 নং ধারা ব্যতীত সমস্ত মৌলিক অধিকারগুলিকে পৃথক পৃথকভাবে স্থগিতাদেশ দিতে পারেন। সংবিধানের 32 নং ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট এবং 226 নং ধারা অনুযায়ী হাইকোর্ট নাগরিকদের মৌলিক অধিকারগুলি রক্ষার জন্য 5 ধরনের লেখ বা রিট জারি করতে পারেন। পরে দেখো মৌলিক অধিকারের বৈশিষ্ট্য। প্রথমেই দেখো আছে মৌলিক অধিকারের কয়েকটি বৈশিষ্ট্য। মৌলিক অধিকার হলো ব্যক্তি জীবনের প্রয়োজন পূরণের ক্ষেত্রে মৌলিক বা সর্বাধিক গুরুত্বপূর্ণ অধিকার। অর্থাৎ মৌলিক অধিকার হলো ব্যক্তি জীবনের একটি গুরুত্বপূর্ণ অধিকার যার দ্বারা ব্যক্তি স্বাধীনভাবে কথা বলা এবং নিজের মতামত প্রকাশ করা, ভারতবর্ষের যে কোনো অঞ্চলে বসবাস করতে পারে, নিজের ইচ্ছা অনুযায়ী বৃত্তি বা পেশা অবলম্বন করতে পারে। এই সবগুলি রয়েছে মৌলিক অধিকারে। পরে দেখো মৌলিক অধিকার আদালত কর্তৃক বলবৎযোগ্য। অর্থাৎ যদি কোনো ব্যক্তির মনে হয় যে তার মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে, তবে সেই ব্যক্তি ওই ব্যক্তির বিরুদ্ধে আদালত কর্তৃক কিন্তু আইনানুগ ব্যবস্থা নিতে পারে। পরে দেশের সংবিধান কর্তৃক এই অধিকারগুলি স্বীকৃত ও সংরক্ষিত হয়। অর্থাৎ সংবিধানে 12 থেকে 35 নং ধারায় এই অধিকারগুলি কিন্তু উল্লেখিত আছে। 12 থেকে 35 নং ধারায়।
পরে মৌলিক অধিকারগুলি আইন বিভাগ ও শাসন বিভাগের নিয়ন্ত্রণ মুক্ত। এই আইন বিভাগ ও শাসন বিভাগের নিয়ন্ত্রণ মুক্ত অর্থাৎ মৌলিক অধিকারগুলি সংবিধানে কিন্তু সংরক্ষিত আছে। আইন বিভাগ ও শাসন বিভাগের দ্বারা এগুলি পরিচালিত নয়, আইন বিভাগ ও শাসন বিভাগের দ্বারা। পরে চলে যায়, দেখো এমসিকিউ এর প্র্যাকটিস সেটে যেগুলি এতক্ষণ ধরে আমি বললাম তার মধ্যে থেকেই কিছু প্রশ্ন তুলে ধরেছি। দেখো 1 নম্বরেই আছে, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় মৌলিক অধিকারের উল্লেখ আছে? এ 3 থেকে 11 নম্বর ধারায়, বি 12 থেকে 35 নম্বর ধারায়, সি 36 থেকে 47 নম্বর ধারায়, ডি 260 থেকে 280 নম্বর ধারায়। তাহলে এখানে উত্তর হয়ে যাচ্ছে 12 থেকে 35 নং ধারায়। 2 দেখো, কোন দেশের সংবিধানের অনুকরণে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের অংশ গৃহীত হয়? এ গ্রেট ব্রিটেন, বি অস্ট্রেলিয়া, সি আয়ারল্যান্ড, ডি মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে এখানে উত্তর হয়ে যাচ্ছে ডি মার্কিন যুক্তরাষ্ট্র। 3 দেখো, মূল সংবিধানে কয়টি মৌলিক অধিকারের কথা উল্লেখ ছিল? তাহলে আগেই বলেছিলাম 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি ভারতীয় যে সংবিধান কার্যকর হয় তখন আমাদের সংবিধান ছিল কয়টি? উত্তর হয়ে যাবে 7টি। পরে দেখো 4, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাতিল করা হয়? এ 44তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, বি 45তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সি 47তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ডি 46তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এবং ডি 47তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তাহলে এখানে উত্তর হয়ে যাচ্ছে এ নাম্বার 44তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। পরে দেখো 5, সম্পত্তির অধিকার বর্তমানে কি ধরনের অধিকার? এগুলি কিন্তু আগে আমি সবগুলোই বলেছি। এ দেখো ব্যক্তিগত অধিকার, বি মৌলিক অধিকার, সি আইনগত অধিকার এবং ডি নির্দেশমূলক অধিকার। তাহলে উত্তর হয়ে যাচ্ছে সি আইনগত অধিকার। 6 দেখো, জরুরি অবস্থা ঘোষণার পর কোন কোন মৌলিক অধিকারগুলি সরাসরি স্থগিত হয়? সরাসরি স্থগিত কিন্তু হয়। এ দেখো সংবিধানের 26 নম্বর ধারায় সংরক্ষিত অধিকার, বি সংবিধানের 27 নম্বর ধারায় সংরক্ষিত অধিকার, সি সংবিধানের 32 নম্বর ধারায় সংরক্ষিত অধিকার, ডি সংবিধানের 19 নম্বর ধারায় সংরক্ষিত অধিকার। তাহলে সরাসরি স্থগিত হয় ডি নাম্বার, সংবিধানের 19 নম্বর ধারায় সংরক্ষিত অধিকার। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 7 দেখো, সংবিধানের কোন ধারায় রাষ্ট্রের অর্থাৎ স্টেট সংজ্ঞা দেওয়া হয়েছে? এ 14 নম্বর ধারায়, বি 13 নম্বর ধারায়, সি 12 নম্বর ধারায় এবং ডি 11 নম্বর ধারায়। তাহলে উত্তর হয়ে যাচ্ছে সি 12 নম্বর ধারায়। পরে দেখো 8, কোন সংবিধানের অনুকরণে ইকুয়াল প্রোটেকশন অফ লস এর ধারণাটি ভারতে গ্রহণ করা হয়? ইকুয়াল প্রোটেকশন অফ লসের ধারণাটি ভারতে গ্রহণ করা হয় কোন সংবিধানের অনুকরণে? এ মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান, বি আয়ারল্যান্ডের সংবিধান, সি জাপানের সংবিধান এবং ডি কানাডার সংবিধান। তাহলে উত্তর হয়ে যাচ্ছে এ মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান। 9 দেখো, কোন সরকারের আমলে মণ্ডল কমিশন গঠন করা হয়? এ জওহরলাল নেহেরুর নেতৃত্বাধীন সরকার, বি মোরারজি দেশাইয়ের নেতৃত্বাধীন সরকার, সি ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন সরকার, ডি এন সঞ্জীব রেড্ডির নেতৃত্বাধীন সরকার।
তাহলে উত্তর হয়ে যাচ্ছে বি, মোরারজি দেশাইয়ের নেতৃত্বাধীন সরকার। 10 দেখো, বর্তমানে ভারতীয় সংবিধানে 19 নম্বর ধারায় কয়টি অধিকারের উল্লেখ আছে? এ 6টি, বি 7টি, সি 8টি, ডি 9টি। তাহলে বর্তমানে ভারতীয় সংবিধানের 19 নম্বর ধারায় কয়টি অধিকারের উল্লেখ আছে? এ 6টি। 11 নাম্বার দেখো, সংবিধানের কোন ধারায় জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা সুরক্ষার বিষয়টি উল্লেখ আছে? এ 24 নম্বর ধারায়, বি 22 নম্বর ধারায়, সি 26 নম্বর ধারায়, ডি 21 নম্বর ধারায়। তাহলে উত্তর হয়ে যাচ্ছে ডি 21 নম্বর ধারায়। 12 নাম্বার দেখো, শিক্ষার অধিকার কি ধরনের অধিকার? এ আইনগত অধিকার, বি ব্যক্তিগত অধিকার, সি মৌলিক অধিকার, ডি নির্দেশমূলক অধিকার। তাহলে উত্তর হয়ে যাচ্ছে সি নাম্বার, মৌলিক অধিকার। শিক্ষার অধিকার কি ধরনের অধিকার? মৌলিক অধিকার। 13 নাম্বার দেখো, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে শিক্ষার অধিকার মৌলিক অধিকার হিসেবে সংযুক্ত হয়, মানে যুক্ত করা হয়? এ 44তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, বি 46তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, সি 84তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, ডি 86তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। তাহলে উত্তর হয়ে যাচ্ছে ডি নাম্বার, 86তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। 14 দেখো, সংবিধানের কোন ধারায় বলপূর্বক শ্রমদানকে নিষিদ্ধ করা হয়েছে? বলপূর্বক শ্রমদানকে নিষিদ্ধ করা হয়েছে কোন সংবিধানে? দেখো কত নাম্বার ধারায়? এ 22 নম্বর ধারায়, বি 23 নম্বর ধারায়, সি 24 নম্বর ধারায়, ডি 25 নম্বর ধারায়। তাহলে উত্তর হয়ে যাচ্ছে 23 নম্বর ধারায়। 23 নম্বর ধারায় বলপূর্বক শ্রমদানকে নিষিদ্ধ করা হয়েছে। 15 দেখো, সংবিধানের কত নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকারের উল্লেখ আছে? এ 14 থেকে 18 নম্বর ধারায়, বি 19 থেকে 22 নম্বর ধারায়, সি 23 থেকে 24 নম্বর ধারায়, ডি 25 থেকে 28 নম্বর ধারায়। তাহলে উত্তর হয়ে যাচ্ছে 25 থেকে 28 নম্বর ধারায়, ডি নাম্বার। 16 দেখো, সংবিধানের কোন ধারায় সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য শিক্ষা প্রতিষ্ঠার অধিকার প্রকাশ করা হয়েছে? এ 28 নম্বর ধারায়, বি 29 নম্বর ধারায়, সি 30 নম্বর ধারায় ও ডি 31 নম্বর ধারায়। তাহলে উত্তর হয়ে যাচ্ছে সি 30 নম্বর ধারায়। 17 নম্বর দেখো, কোন কোন মৌলিক অধিকার শুধু ভারতীয় নাগরিকরা ভোগ করে? এ 19 নম্বর ধারায় স্বীকৃত অধিকার ও সরকারি চাকরির ক্ষেত্রে সমান অধিকারের সুযোগ, বি শিক্ষার অধিকার, সি জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, ডি ধর্মীয় স্বাধীনতার অধিকার। তাহলে এখানে উত্তর হয়ে যাচ্ছে এ 19 নম্বর ধারায় স্বীকৃত অধিকার ও সরকারি চাকরির ক্ষেত্রে সমান অধিকারের সুযোগ। 18 নম্বর দেখো, সুপ্রিম কোর্টের কোন মামলার রায়ে বলা হয় পার্লামেন্ট মৌলিক অধিকারের যে কোনো অংশ সংশোধন করতে পারবে? এ গোলকনাথ মামলা, বি শঙ্করী প্রসাদ মামলা, সি কেশবানন্দ ভারতী মামলা, ডি মিনেরভা মিলস মামলা। তাহলে এখানে উত্তর হয়ে যাচ্ছে বি নাম্বার, শঙ্করী প্রসাদ মামলা। 19 নম্বর দেখো, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষার অধিকার নয় কোনটি? এ গোপনীয়তার অধিকার, বি মর্যাদার সঙ্গে বাঁচার অধিকার, সি বিদেশ যাত্রার অধিকার, ডি আটক ব্যক্তির সুরক্ষার অধিকার। তাহলে এখানে বলছে যে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষার অধিকার নয় কোনটি? নয় হচ্ছে ডি নাম্বার, আটক ব্যক্তির সুরক্ষার অধিকার। 20 নম্বর দেখো,
সাংবিধানিক প্রতিবিধানের অধিকার সংবিধানের আত্মা কে বলেছেন? এ সর্দার বল্লভভাই প্যাটেল, বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সি ডক্টর বি.আর. আম্বেদকর, আর ডি সচিদানন্দ সিনহা। তাহলে সংবিধানের আত্মা কে বলেছে? সি নাম্বার, ডক্টর বি.আর. আম্বেদকর। ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অনেক অনেক লাইক করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে, যাতে পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা পাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে থ্যাঙ্কস।